ফেলুদা, পৃষ্ঠা 30। পরদিন সকালে মনে হলো যে শীতটা একটু বেড়েছে, তাই বাবা বললেন গলার একটা মাফলার জড়িয়ে নিতে। বাবার কপালে ভ্রুকুটি আর একটা অন্যমনস্ক ভাব দেখে বুঝতে পারছিলাম যে উনি খুব ভাবছেন। ধীরু কাকাও কোথায় জানি বেরিয়ে গেছেন, আর কাউকে কিছু বলেও যাননি। কালকের ঘটনার পর থেকে কেবল বললেন শ্রীবাস্তবকে মুখ দেখাবো কী করে। বাবা অবশ্যই অনেক সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছিলেন। বিকেলবেলা সন্ন্যাসী সেজে চোর এসে তোমার বাড়ি থেকে আংটি নিয়ে যাবে, সেটা তুমি জানলে কি করে? তার চেয়ে তুমি বরং পুলিশে একটা খবর দিয়ে দাও। তুমি তো বলেছিলে ইন্সপেক্টর গড়গড়ির সঙ্গে তোমার খুব আলাপ আছে। এও হতে পারে যে ধীরু কাকা হয়তো পুলিশে খবর দিতেই বেরিয়েছেন। সকালে যখন চা আর জ্যাম রুটি খাচ্ছি তখন বাবা বললেন, ভেবেছিলাম আজ তোদের রেসিডেন্সিটা দেখিয়ে আনবো, কিন্তু এখন মনে হচ্ছে আজকের দিনটা যাক, তোরা দুজনে বরং কোথাও ঘুরে আসিস কাছাকাছির মধ্যে। কথাটা শুনে আমার একটু হাসি পেয়ে গেল, কারণ ফেলুদা বলছিল ওর একটু পায়ে হেঁটে শহরটা দেখার ইচ্ছে আছে, আর আমিও মনে মনে ঠিক করেছিলাম ওর সঙ্গে যাব। আমি জানতাম শুধু শহর দেখা ছাড়াও ওর অন্য উদ্দেশ্য আছে। আমি সন্ধ্যা থেকেই দেখছি ওর চোখের দৃষ্টিটা মাঝে মাঝে কেমন জানি তীক্ষ্ণ হয়ে উঠছে। 8টার একটু পরেই আমরা দুজনে বেরিয়ে পড়লাম। গেটের কাছাকাছি এসে ফেলুদা বলল, তোকে ওয়ার্নিং দিচ্ছি, বক বক করলে বা বেশি প্রশ্ন করলে তোকে ফেরত পাঠিয়ে দেব। বোকা সেজে থাকবি আর পাশে পাশে হাঁটবি। কিন্তু ধীরু কাকা যদি পুলিশে খবর দেন, তাতে কি হলো? ওরা যদি তোমার আগে চোর ধরে ফেলে, তাতে আর কি? নিজের নামটা চেঞ্জ করে ফেলবো। ধীরু কাকার বাড়িটা যে রাস্তা, সেটার নাম ফ্রেজার রোড। বেশ নির্জন রাস্তাটা, দুদিকে গেট আর বাগানওয়ালা বাড়ি। তাতে শুধু যে বাঙালিরা থাকে তা নয়, ফ্রেজার রোডটা গিয়ে পড়েছে ডাপলিং রোডে। লখনৌতে একটা সুবিধা আছে, রাস্তার নামগুলো বেশ বড় বড় পাথরের ফলকে লেখা থাকে। কলকাতার মতো খুঁজে বার করতে সময় লাগে না। ডাপলিং রোডটা যেখানে গিয়ে পার্ক রোডে মিশেছে, সে মোড়টা একটা পানের দোকান দেখে ফেলুদা হেলতে দুলতে সেটা সামনে গিয়ে বললেন, মিঠা পান হ্যাঁ? मीठा पान? नहीं बाबूजी, लेकिन मीठा मसाला देके बना देने सकते? তাই দিজিয়ে। তারপর আমরা দিকে ফিরে বলল, বাংলাদেশ ছাড়লে এই একটা প্রবলেম। পানটা কিনে মুখে পুরে দিয়ে ফেলুদা বলল, হ্যাঁ ভাই, আমি এ শহরের নতুন লোক, এখানকার রামকৃষ্ণ মিশনটা কোথায় বলতে পারো? ফেলুদা অবশ্যই হিন্দিতে প্রশ্ন করেছিল, আর লোকটাও হিন্দিতে জবাব দিয়েছিল, কিন্তু আমি বাংলাতেই লিখছি। দোকানদার বলল, রামকৃষ্ণ মিশন শহরের একজন বড় সাধু বাবা আছেন, আমি তার খোঁজ করছি। শুনলাম তিনি রামকৃষ্ণ মিশনে উঠেছেন। দোকানদার মাথা নেড়ে বিড়বিড় করে কী যেন বলে বিড়ি বাঁধতে আরম্ভ করে দিল, কিন্তু দোকানদারের পাশে একটা খাটিয়ায় একটা বড় গোফালা লোক একটা পুরনো মরচে ধরা বিস্কুটের টিন বাজিয়ে গান করছিল। সে হঠাৎ ফেলুদাকে জিজ্ঞাসা করলো, কালো গোঁফ দাড়িওয়ালা কালো চশমা পরা সাধু কি? তাই যদি হয় তাহলে তাকে কাল সন্ধ্যাবেলা টাঙার স্ট্যান্ড কোথায় বলে দিয়েছিলাম। কোথায় টাঙার স্ট্যান্ড? এখান থেকে 5 মিনিট। ওই দিকে প্রথম চৌমাথাটায় গেলেই সার গাড়ি দাঁড়ানো আছে, দেখতে পাবেন। শুক্রিয়া। শুক্রিয়া কথাটা প্রথম শুনলাম। ফেলুদা বলল, ওটা হলো উর্দুতে থ্যাংক ইউ। টাঙ্গাই স্ট্যান্ডে পৌঁছে 7টা টাঙাওয়ালাকে জিজ্ঞেস করার পর 8 বারের বার 57 নম্বর গাড়ির গাড়োয়ান বলল যে গতকাল সন্ধ্যায় একজন গেরুয়া পরা দাড়িগোঁফওয়ালা লোক তার গাড়ি ভাড়া করেছিল বটে। কোথায় নিয়ে গেছিল সাধু বাবাকে? ফেলুদা প্রশ্ন করলো। গাড়োয়ান বলল, স্টেশন। সৈন্য? হ্যাঁ। কত ভাড়া এখান থেকে? 12 আনা। কত টাইম লাগবে পৌঁছতে? 10 মিনিটের মতো। 4 আনা বেশি দিলে 8 মিনিটে পৌঁছে দেবে। ট্রেন পাকড়ানা হ্যাঁ ক্যা? ট্রেন বলে? ট্রেন? বড়িয়া ট্রেন, বাদশাহী এক্সপ্রেস। গাড়োয়ান একটু বোকার মতো হেসে বলল, চলিए 8 मिनट में पहुंचा देंगे।
গাড়ি ছাড়বার পর ফেলুদাকে একটু ভয়ে ভয়ে জিজ্ঞেসে করলাম, সেই সাধুভাবে কি এখনও বসে আছেন স্টেশনে আংটি নিয়ে? এটা বলতে ফেলুদা আমার দিকে এমন কটমট করে চাইলো যে আমি একেবারে চুপ মেরে গেলাম। কিছুক্ষণ যাওয়ার পর ফেলুদা গারোয়ানকে জিজ্ঞাসা করলো, সাধু বাবার সঙ্গে কোনো মালপত্র ছিল কি? গারোয়ান একটু ভেবে বলল, মনে হয় একটা বাক্স ছিল, তবে বড় নয়, ছোট। স্টেশনে পৌঁছে টিকিট ঘরের লোক, গেটের চেকার, কুলি টুলি এদের কাউকে জিজ্ঞাসা করে কোনো ফল হলো না। রেস্টুরেন্টের ম্যানেজার বাঙালি, তিনি বললেন, আপনি কি পবিত্রানন্দ ঠাকুরের কথা বলছেন, যিনি দেরুদানে থাকেন? তিনি তো 3 দিন হলো সবে এসেছেন, তার তো এখানে এখনও ফিরে যাওয়ার সময় হয়নি। আর তোর সঙ্গে তো দেদার সাঙ্গপাঙ্গ চেলাচামুন্ড। সর্বশেষ ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে যে দারোয়ান, তাকে জিজ্ঞাসা করতে সে বলল, একজন গেরুয়া পরা দাড়িওয়ালা লোক গতকাল সন্ধ্যায় এসেছিল বটে, ওয়েটিং রুমে বসেছিলেন। আগে না, বসেননি, তবে বাথরুমে ঢুকেছিলেন, হাতে একটা ছোট বাক্স ছিল। তারপর তারপর তো জানি না। সে কি, বাথরুমে ঢোকার পর তাকে আর দেখেননি? দেখেছি বলে তো মনে পড়ছে না। তুমি এখানেই ছিলে তো? তা তো থাকবই, ডুন এক্সপ্রেস আসছে তখন। ঘরে অনেক লোক যে, তাহলে হয়তো খেয়াল করিনি। এমনও হতে পারে তো। তা পারে, কিন্তু লোকটার হাবভাব দেখে মনে হলো যে সে বলতে চায় যে সাধু বাবা বেরুলে সে নিশ্চয়ই দেখতে পেত। কিন্তু তাহলে সাধু বাবা গেলেন কোথায়? স্টেশনে আর বেশিক্ষণ থেকে এ রহস্যের উত্তর পাওয়া যাবে না, তাই আমরা বাইরে বেরিয়ে এলাম। এখানেও বাইরে টাঙার লাইন, আর তারই একটাতে আমরা উঠে পড়লাম। টাঙা জিনিসটাকে আর অবজ্ঞা করতে পারছিলাম না, কারণ 57 নম্বর গারোয়ান আমাদের ঠিক 7 মিনিট 57 সেকেন্ডে স্টেশনে পৌঁছে দিয়েছিলেন। এবারও কিন্তু গাড়ি ছাড়বার পর আমার মুখ থেকে একটা প্রশ্ন বেরিয়ে পড়ল, সাধু বাবা বাথরুমে গিয়ে ভ্যানিশ করে গেল? ফেলুদা দাঁতের ফাঁক দিয়ে চিক করে খানিকটা পানের পিক রাস্তায় ফেলে দিয়ে বলল, তা হতে পারে। আগের দিন তো সাধু সন্ন্যাসীদের ভ্যানিশ ট্যানিশ করার ক্ষমতা ছিল বলে শুনেছি। বুঝলাম ফেলুদা কথাটা সিরিয়াসলি বলছে না, যদি ওর মুখ দেখে সেটা বোঝার কোনো উপায়ও নেই। স্টেশনের গেট ছাড়িয়ে বড় রাস্তায় পড়তেই একটা ব্যান্ডের আওয়াজ পেলাম। ভোপ্পর 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 আওয়াজটা এগিয়ে আসছে। তারপর দেখলাম আমাদেরই মতো একটা টাঙা, কিন্তু সেটার গায়ে কাগজের ফুল, বেলুন, ফ্ল্যাগ এইসব দিয়ে খুব সাজানো হয়েছে। বাজনাটাও বাজছে একটা লাউড স্পিকারে। আর একটা রঙিন কাগজের গাধার টুপি পরা লোক গাড়ির ভিতর থেকে গোছা গোছা করে কি একটা ছাপানো কাগজ রাস্তার লোকের দিকে ছুঁড়ে দিচ্ছে। ফেলুদা বলল, হিন্দি ফিল্মের বিজ্ঞাপন। সত্যি তাই? গাড়িটা আরেকটু কাছে আসতেই রংচঙে ছবি আঁকা বিজ্ঞাপনের বোর্ডটা দেখতে পেলাম। ছবির নাম ডাকু মনসুর। হ্যান্ডবিলের 2-1টা আমাদের গাড়ির ভিতরে এসে পড়ল, আর ঠিক সেই সময় একটা দলা পাকানো সাদা কাগজে বেশ জোরে গাড়ির মধ্যে এসে ফেলুদার বুকে পকেটে লেগে গাড়ির মেঝেতে পড়ল। আমি চেঁচিয়ে বলে উঠলাম, লোকটাকে দেখছি ফেলুদা, কাবলিওয়ালার পোশাকে। কিন্তু আমার কথা শেষ হলো না। ফেলুদা চট করে কাগজ তুলে নিয়ে এক লাফে চলন্ত টাঙা থেকে রাস্তায় নেমে পাই পাই করে যেদিকে লোকটাকে দেখা গিয়েছিল সেই দিকে ছুটে গেল। ভিড়ের মধ্যে কলিশন বাজিয়ে একটা মানুষ কত স্পিডে ছুটতে পারে সেটাই প্রথম দেখলাম। এর মধ্যে অবশ্যই টাঙাওয়ালা গাড়ি থামিয়েছে। আমি আর কি করব, অপেক্ষা করে যাচ্ছি। ব্যান্ডের আওয়াজ ক্রমশ মিলিয়ে আসছে, তবে রাস্তায় কতগুলো বাচ্চা বাচ্চা ছেলে এখনও হ্যান্ডবিল কুড়াচ্ছে। এমন সময় হাঁপাতে হাঁপাতে ফিরে এসে গারোয়ানকে ইশারা করে চালানোর হুকুম দিয়ে এক লাফে গাড়িতে উঠে থপ করে সিটে বসে পড়ে ফেলুদা বলল, নতুন জায়গাতে অলিগলিগুলো জানা নেই, তাই বাবাজি রক্ষে পেয়ে গেলেন। আমি জিজ্ঞাসা করলাম, তুমি লোকটাকে দেখেছিলে? তুই দেখলি আর আমি দেখব না? আমি আর কিছু বললাম না। ফেলুদা লোকটাকে না দেখে থাকলে আমি ওকে বলতাম যে যদি লোকটার গায়ে কাবলিওয়ালার পোশাক ছিল, কিন্তু অত কম লম্বা কাবলিওয়ালা আমি কখনো দেখিনি।
ফেলুদা এবার পকেট থেকে দলা পাকানো কাগজটা খুলে হাত দিয়ে ঘষে সমান করে চোখের খুব কাছে নিয়ে তার মধ্যে যে লেখাটা ছিল সেটা পড়ে ফেলল। তারপর সেটাকে 3 ভাঁজ করে ওর মানি ব্যাগের ভিতর নিয়ে নিল। লেখাটা যে কী ছিল সেটা আর আমার জিজ্ঞাসা করার সাহস হলো না। বাড়ি ফিরে দেখি ধীরু কাকার সঙ্গে শ্রীবাস্তব এসেছেন। শ্রীবাস্তবকে দেখে মনে হলো না যে আংটিটা যাওয়াতে তার খুব একটা দুঃখ হয়েছে। তিনি বলেন, ইউ আংটি ছিল অপয়া। যার কাছে যাবে তারই দুশ্চিন্তা হবে, বিপদ হবে, বাড়িতে ডাকু আসবে। আপনি তো লাকি ধীরু বাবা। ধরুন যদি ডাকু এসে ঝামেলা করতো, গোলাগুলি চালাতো। ধীরু কাকা একটু হেসে বলল, তাহলে তবু একটা মানে হতো। এই যে একেবারে ভাওতা দিয়ে বুদ্ধু বানিয়ে জিনিসটা নিয়ে চলে গেল, এটা যেন কিছুতেই হজম করতে পারছি না। শ্রীবাস্তব বলেন, আপনি কেন ভাবছেন ধীরুবাবু? আংটি আমার কাছে থাকলেও যেত, আপনার কাছে থাকলেও যেত। আর আপনি যে বলেছিলেন পুলিশে খবর দেবেন, তাও করবেন না। ওতে আপনার বিপদ আরও বেড়ে যাবে। যারা চুরি করলো তারা খেপে গিয়ে ফির আপনার উপর হামলা করবে। ফেলুদা এতক্ষণ একটা সোফায় বসে একটা লাইভ ম্যাজিশিয়ান দেখছিল। এবার সেটা বন্ধ করে টেবিলে রেখে দিয়ে হাত দুটোকে সোফার মাথার পিছনে এলিয়ে দিয়ে বলল, মহাবীর বাবু জানেন এই আংটিটার কথা? পিয়ারিলালের ছেলে? হ্যাঁ, সে তো আমি জানি না ঠিক। মহাবীর ডুন স্কুলে পড়তো, ওখানেই থাকতো। তারপর মিলিটারি একাডেমিতে জয়েন করেছিল। তারপর সেটা ছেড়ে দিল, বোম্বে গিয়ে ফিল্মে অ্যাক্টিং শুরু করলো। উনি ফিল্মে নামার ব্যাপারে পিয়ারিলালের মত ছিল। সে বিষয়ে আমায় কিছু বলেননি পিয়ারিলাল, তবে জানি উনি ছেলেকে খুব ভালোবাসতেন। পিয়ারিলাল মারা যাবার সময় মহাবীর কাছে ছিলেন? না, বোম্বে ছিলেন, খবর পেয়ে এসে গেল। ধীরু কাকা বলেন, ফেলুবাবু যে একেবারে পুলিশের মতো যেটা করছে। বাবা বলেন, ও যে শখের ডিটেকটিভ, ওর ওদিকে বেশ আছে। শুনে শ্রীবাস্তব খুব অবাক হয়ে ফেলুদার দিকে তাকিয়ে বললেন, বাহ, ভেরি গুড, ভেরি গুড। কেবল ধীরু কাকাই যেন একটু ঠাট্টা সুরে বললেন, খোদ ডিটেকটিভের বাড়ি থেকে এই মালটা চুরি হলো, এটাই যে আফসোস। ফেলুদা এসব কথাবার্তার কোনো মন্তব্য না করে শ্রীবাস্তবকে আরেকটা প্রশ্ন করলো, মহাবীর বাবুর ফিল্মের অ্যাক্টিং করে ভালো রোজগার হচ্ছে কি? শ্রীবাস্তব বললেন, সেটা ঠিক জানি না, মাত্র 2 বছর তো হলো। ওর এমনিতেই টাকার কোনো অভাব আছে? না, কারণ পিয়ারিলাল ওকে সম্পত্তি দিয়ে গেছেন। সিনেমাটা ওর শখের ব্যাপার। বলে ফেলুদা আবার লাইফটা তুলে নিল। শ্রীবাস্তব হঠাৎ তার রিস্ট ওয়াচের দিকে তাকিয়ে বললেন, এই দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পেশেন্টের কথা ভুলেই গেছি, আমি চলি। শ্রীবাস্তবকে তার গাড়িতে পৌঁছে দিতে বাবা আর ধীরু কাকা বাইরে গেলে পর ফেলুদা ম্যাগাজিনটা বন্ধ করে একটা বিরাট হাই তুলে বলল, তোর চাঁদে যেতে ইচ্ছে করে না মঙ্গল গ্রহে? আমি বললাম, আমার এখন শুধু একটা জিনিসই ইচ্ছে করছে। ফেলুদা আমার কথায় কান না দিয়ে বলল, লাইফে চাঁদের সারফেসের ছবি দিয়েছে, দেখে জায়গাটাকে খুব ইন্টারেস্টিং বলে মনে হচ্ছে না? মঙ্গল সম্বন্ধে তবু একটা কৌতূহল হয়। আমি এবার একেবারে চেয়ার ছেড়ে উঠে বললাম, ফেলুদা, আমার কৌতূহল হচ্ছে তোমার মানিব্যাগে যে কাগজটা আছে সেইটি দেখার জন্যে। ও, ওটা দেব না বুঝি? ওটা উর্দুতে লেখা, তবু দেখি না। এই দেখ। ফেলুদা ভাঁজ করা কাগজটা বার করে সেটা 2 আঙুলের ফাঁকা ধরে ক্যারামের গুটির মতো করে আমার দিকে ছুঁড়ে দিল। খুলে দেখি সেটা লেখা আছে, খুব হুঁশিয়ার। আমি বললাম, তবে যে বললে উর্দু? বোকাচন্দর, খুব আর হুঁশিয়ার এই দুটো সব কথাই যে উর্দু, সেটাও বুঝি তোর জানা নেই? সত্যি তো, মনে পড়লো একবার বাবা বলেছিলেন, যে কোনো বাংলা উপন্যাস নিয়ে তার যে কোনো একটা পাতা খুলে পড়ে দেখো, দেখবে প্রায় অর্ধেক কথা উর্দু, নয় ফার্সি, না হয় ইংরেজি, না হয় পর্তুগিজ, না হয় অন্য কিছু। এসব কথা বাংলায় এমনি চলে গেছে যে আমরা ভুলে গেছি এগুলো আসলে বাংলা নয়। আমি লাল অক্ষরে লেখা কথা দুটোর দিকে চেয়ে আছি।
দেখে প্রায় যেন আমার মনের প্রশ্নটা আন্দাজ করেই ফেলুদা বলল, একটা সাজা পানের ডগা দিয়ে অনেক সময় চুন খয়ের মেশানো লাল রস চুইয়ে পড়ে দেখছিস? এটা সেই পানের ডগা দিয়ে লাল রস দিয়ে লেখা। আমি লেখাটা নাকের কাছে আনতে পানের গন্ধ পেলাম। কিন্তু কে লিখেছে বলো তো? জানি না। লোকটা বাঙালি তো বটেই, জানি না। কিন্তু তোমাকে কেন লিখতে যাবে? তুমি তো আর আংটি চুরি করনি। ফেলুদা হো হো করে হেসে বলল, হুমকি জিনিসটা কি আর চোরকে দেয়া রে বোকা? ওটা দেয় চোরের যে শত্রু তাকে, অর্থাৎ ডিটেকটিভকে। তাই এসব কাজে নামতে হলে ডিটেকটিভের একেবারে প্রাণটি হাতে নিয়ে নামতে হয়। আমার বুকের ভিতরটা টিপ টিপ করে উঠল, আর বুঝতে পারলাম যে গলাটা কেমন যেন শুকিয়ে আসছে। কোনো রকমের ঢোক গিলে বললাম, তাহলে এবার থেকে সত্যি হুঁশিয়ার হওয়া উচিত। হুঁশিয়ার হইনি সে কথা তোকে কে বলল? এই বলে ফেলুদা পকেট থেকে একটা গোল কৌটো বের করে আমার নাকের সামনে ধরল। দেখলাম বাক্সের ঢাকনাটায় লেখা রয়েছে দশং সংস্করণ চূর্ণ। ওটা যে একটা দাঁতের মাজনের নাম সেটা আমি ছেলেবেলা থেকেই জানি, কারণ দাদু ওটা ব্যবহার করতেন। তাই আমি একটু অবাক হয়েই বললাম, দাঁতের মাজন দিয়ে কি করে হুঁশিয়ার হবে ফেলুদা? তোর যেমন বুদ্ধি দাঁতের মাজন হতে যাবে কেন? তবে ওটায় কি আছে? চোখ দুটো গোল করে গালটা বাড়িয়ে আর নামিয়ে নিয়ে ফেলুদা বলল, চূর্ণীকৃত ব্রহ্মাস্ত্র। রাতে খাওয়া দাওয়ার পর ফেলুদা হঠাৎ বলল, তোপসে কি মনে হচ্ছে বলতো? আমি বললাম, কিসের কি মনে হচ্ছে? এই যে সব ঘটনা ঘটছে টটছে। বাবা পারে বা, সে তো তুমি বলবে, আমি আবার কি করে বলবো? আমি কি ডিটেকটিভ নাকি? আর সন্ন্যাসীটাকে, সেটা না জানা অবধি তো কিছুই বোঝা যাচ্ছে না। কিন্তু কিছু কিছু জিনিস তো বোঝা যাচ্ছে, যেমন সন্ন্যাসীটা বাথরুমে ঢুকে আর বেরোলো না। এটা তো খুব রিভিলিং। রিভিলিং মানে যার থেকে অনেক কিছু বোঝা যায়। এখানে কি বোঝা যাচ্ছে তুই নিজে বুঝতে পারছিস না? আমি বুঝতে পারছি যে ওয়েটিং রুমের দারোয়ানটা অন্যমনস্ক ছিল, তোর মুন্ডু। তবে সন্ন্যাসী বেরোলে নিশ্চয়ই দারোয়ানের চোখে পড়তো। তাহলে সন্ন্যাসী বেরোয়নি? সন্ন্যাসীর হাতে কি ছিল মনে আছে? আমি তো আর হ্যাঁ হ্যাঁ আটাচি কেস। সন্ন্যাসীর হাতে অ্যাটাচি কেস দেখেছিস কখনো? তা দেখিনি। সেই তো বলছি, ওটা থেকেই সন্দেহ হয়। কি সন্দেহ হয়? যে সন্ন্যাসী আসলে সন্ন্যাসী নন। উনি প্যান্ট শার্ট কি ধুতি পাঞ্জাবি পরা আমাদের মতো অসন্ন্যাসী। আর সেই পোশাক ছিল ওই অ্যাটাচি কেসে। গেরুয়াটা ছিল ছদ্মবেশ, খুব সম্ভবত দাড়িগোফটাও। বুঝেছি, সেগুলো ও বক্সে পুড়ে নিয়েছে আর অন্য পোশাক পরে বেরিয়ে এসেছে, তাই দারোয়ান ওকে চিনতে পারেনি। গুড, এইবার মাথা খুলেছে। কিন্তু আজ সকালে তাহলে কে তোমার গায়ে কাগজ ছুঁড়ে মারলো? হয় ও নিজেই, না হয় ওর কোনো লোক স্টেশনের আশেপাশে ঘোরাফেরা করছিল। আমি যে একে একে সন্ন্যাসীর কথা জিজ্ঞাসা করছি সেটাও শুনছিল, আর তাই হুমকি দিয়ে গেছে। বুঝেছি, কিন্তু এছাড়া আর কোনো রহস্য আছে কি? বাবা বলিস কি, রহস্যের কোনো শেষ আছে নাকি? শ্রীবাস্তবকে স্ট্যান্ডার্ড গাড়িতে কে ফলো করলো? সেও কি ওই সন্ন্যাসী না অন্য কেউ? গেটের বাইরে দাঁড়িয়ে চারমিনার আর পান খেতে খেতে কে ওয়াচ করছিল? পিয়ারিলাল কোন স্পাইয়ের কথা বলতে চেয়েছিল? বনবিহারী বাবু হিংস্র জানোয়ার পোষেন কেন? পিয়ারিলালের ছেলে বনবিহারী বাবুকে আগে কোথায় দেখেছে? সে আংটির ব্যাপারে কতখানি জানে? রাত্রে বিছানায় শুয়ে এই সব রহস্যের কথাই ভাবছিলাম। ফেলুদা একটা নীল খাতায় কি যেন সব লিখল। তারপরে 10:30টায় শুয়ে পড়ল, আর শোবার কিছুক্ষণ পরেই জোরে জোরে নিঃশ্বাস। বুঝলাম ঘুমিয়ে পড়েছে। দূর থেকে রামলীলার ঢাকের শব্দ ভেসে আসছে। একবার একটা জানোয়ারের ডাক শুনলাম, হয়তো শেয়াল কিংবা কুকুর। কিন্তু হঠাৎ কেন জানি
হায়নার হাসি বলে মনে হয়েছিল। বনবিহারী বাবু যে হিংস্র জানোয়ার পোষেন তাতে ফেলুদার আশ্চর্য হবার কি আছে? সব সময় কি সব জিনিসের পিছনে লুকোনো কারণ থাকে? অনেক রকম অদ্ভুত অদ্ভুত শখের কথা তো শুনতে পাওয়া যায়। বনবিহারী বাবুর চিড়িয়াখানাও হয়তো সেই রকমই একটা অদ্ভুত শখের নমুনা। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি আর কখন যে আবার ঘুমটা ভেঙে গেছে তা জানি না। জগতেই মনে হয় চারদিকে ভীষণ নিস্তব্ধ। ঢাকের বাজনা থেমে গেছে, কুকুর শেয়াল কিচ্ছু ডাকছে না, খালি ফেলুদার জোরে জোরে নিঃশ্বাস ফেলার শব্দ আর আমার মাথার পিছনে টেবিলের উপর রাখা টাইম পিসটার টিক টিক শব্দ। আমার চোখটা পায়ের দিকে জানালায় চলে গেল। জানালা দিয়ে রোজ রাত্রে দেখেছি আকাশে আর আকাশের তারা দেখা যায়। আজ দেখি আকাশের অনেকখানি ঢাকা, একটা অন্ধকারের মতো কি যেন জানালার প্রায় সমস্তটা জুড়ে দাঁড়িয়ে আছে। ঘুমের ঘুরোটা পুরো কেটে যেতেই বুঝতে পারলাম সেটা একটা মানুষ জানালার গড়াত ধরে দাঁড়িয়ে আমাদের ঘরের ভিতর দেখছে। যদিও ভয় করছিল সাংঘাতিক, তবু লোকটার দিক থেকে চোখ ফেরাতে পারলাম না। আকাশে তারার অল্প অল্প থাকলেও ঘরের ভিতরে আলো নেই, তাই লোকটার মুখ দেখা অসম্ভব। কিন্তু এটা বুঝতে পারছিলাম যে তার মুখের নিচের দিকটা মানে নাক থেকে থুতনি অবধি একটা কালো কাপড়ে ঢাকা। এবার দেখলাম লোকটা ঘরের ভিতরে হাত ঢুকিয়েছে, তবে শুধু হাত নয়, হাতে একটা লম্বা ডান্ডার মতো জিনিস রয়েছে, একটা মিষ্টি অথচ কড়া গন্ধ। এইবার আমার নাকে এলো। একে ভয়েতেই প্রায় দম বন্ধ হয়ে আসছিল, এখন হাত পাও কীরকম যেন অবশ্যই আসতে লাগলো। আমার মনে যত জোর আছে সবটা একসঙ্গে করে শরীরের প্রায় একদম না নাড়িয়ে আমার বাঁ হাতটা আমার পাশে ঘুমন্ত ফেলুদার দিকে এগিয়ে দিলাম। আমার চোখ কিন্তু জানালার দিকে। লোকটা এখনও হাতটা বাড়িয়ে রয়েছে, গন্ধটা বেড়ে চলেছে। আমার মাথা ভো ভো করছে। আমার হাতটা ফেলুদার কোমরে ঠেকলো, আমি একটা ঠেলা দিলাম। ফেলুদা একটু উঠলো, নড়তে ক্যাচ করে খাটের একটা শব্দ হলো, আর সেই শব্দটা হতেই জানালার লোকটা হাওয়া। ফেলুদা ঘুমো ঘুমো গলায় বলল, খোঁচা মারছিস কেন? আমি শুকনো গলায় কোনো রকমে ঢোক গিলে বললাম, জানালায়। কে জানালায়? ইস, গন্ধ কিসের? বলেই ফেলুদা এক লাফে উঠে জানালার সামনে গিয়ে দাঁড়ালো। তারপর কিছুক্ষণ একদৃষ্টে বাইরের দিকে চেয়ে থেকে ফিরে এসে বলল, কি দেখলি? ঠিক করে বল তো। আমি তখনও প্রায় কাঠের মতো পড়ে আছি। কোনো মতে বললাম, একটা লোক, হাতে ডান্ডা, ঘরের ভেতর। হাত বাড়িয়েছিল? হ্যাঁ, বুঝেছি। লাঠির ডগায় ক্লোরোফর্ম ছিল, আমাদের অজ্ঞান করবার তালে ছিল। কেন? বোধহয় আরেক আংটি চোর। ভাবছে এখনও আংটি এখানেই আছে। যাকগে, তুই এ ব্যাপারটা আর বাবা কাকাকে বলিস না, মিথ্যে নার্ভাস হয়ে আমার কাজটাই ভেস্তে দেবে।